এবারের যে ঐক্যটা, এটা অনেক দূর থেকে কারুকার্য হয়েছে। এই জন্য আমির জামাত বলছে যে বাইকে বাই বলছি, আমরা কাকুর শত্রু বানাতে চাই। আমার থেকে তো আমার নেতা কর্মীর থেকে উম্মার স্বার্থ বেশি আমার কাছে। আপনারা বড় পর্যালোচনা করবেন যে শেষ মুহূর্তে এসে ঐক্যের ক্ষেত্রে যা ঘটলো, আপনারা পর্যালোচনা করে দেখবেন যে আমাদের ঘাটতি আছে কিনা, এটা আমাকে জানাবেন। আমি তো দেখি যে আমাদের তাহের বাবা অসুস্থ হয়ে গেছে, এবং উনি বলছেন যে আমরা 45 আসন প্লাস 5 আসন পর্যন্ত গিয়েছি, যে আমরা সবাইকে ইলেকশন করব। বাংলাদেশের রাজনীতির একটা নিয়ম আছে না, যে কোন দল কয়টা আসন পেতে পারে, এটা রাজনীতির লজিক। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, এবং আমি সহ আমরা সবাই মিলে বলেছি যতটুকু ছাড় দেওয়া যায়। তার ভাই বলতেছিল যে 179 আসন যখন জামাতের নামে আসলো, সে রাত্রে আমার 1 মিনিট ঘুম হয় নাই, এই চিন্তা যে প্রধান বিরোধী দল হওয়ার মতো আসন আমরা পাবো কিনা। কারণ 179 রিক্সে চলে যায়, তারপরে তো ছেড়ে দিচ্ছে আমরা 120 আসন, 121 আসন, তারপরে তো ঐক্যটা ধরে রাখা পরে সম্ভব হয়নি। তারপরেও আল্লাহর উপর ভরসা করে আমরা ইলেকশন করেছি, কাজ করেছি। এই জন্যে ঐক্য রক্ষার ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে কোনো নেগেটিভ ভূমিকা যাবে এটা সংগঠন মনে করে না, এবং আপনারাও সেক্ষেত্রে সজাগ থাকবেন ইনশাআল্লাহ। জাতীয় নির্বাচন সম্পন্ন হওয়ার পর আজকে আপনাদের ধারাবাহিক প্রোগ্রাম আবার শুরু হলো। তা আপনারা সবাই একত্রিত হয়েছেন, কালেমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। মূলত ইসলাম এবং ইসলামী আন্দোলনকে বাংলাদেশের মানুষের কল্যাণে নিবেদিত করে একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েম করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। দিন কায়েমে, ইনসাফ রাষ্ট্র প্রতিষ্ঠায় উলামায়ে কেরামের অবদান একবার প্রথম ভাগে। সেজন্যে আল্লাহ তাআলা বাংলাদেশে এই নির্বাচনের মাধ্যমে একটা সুন্দর সুযোগ দিয়েছে। 68 জন সংসদ সদস্য আমরা পেয়েছি। এর মধ্যে একটা নোটে আসছে 24 জন আলেম। এটা তো বাংলাদেশের ইতিহাসে এই সংখ্যাটা প্রথম না। 1991 সালের 10 জন ছিলেন। সাইদি সাহেব সংসদে ছিলেন না, নিজামী সাহেব সোবান সাহেব ছিলেন। ইনশাআল্লাহ বাংলাদেশে এমন সময় তো আসবে যে বাংলাদেশের সংসদে 1 থেকে 150 আলেম সংসদ সদস্য হবে। তখন যে প্রশ্ন করতেছেন সংসদে নিয়ে বিভিন্ন কিছুর বিচ্যুতি দূর করা, এটা সম্ভব হবে না? সম্ভব হবে। আমি কয়েকটা বিষয় আলোচনা করে শেষ করব। আমাদের প্রফেসর গোলাম আজম সাহেব এবং মতিউর রহমান নিজামী সাহেব, নিজামে কোনো সমস্যা পড়লেই উনি মারা জালালউদ্দিন সাহেবকে খবর দিতেন। আর জালালউদ্দিন সাহেব 2 জনকে নিয়ে আসতেন। একজন হচ্ছেন খতিব ওবায়দুল হক সাহেব, আরেকজন হচ্ছে মহিউদ্দিন খান। এমনকি নিজামী ভাই মন্ত্রী পরিষদে যাবেন কিনা এর আগে খতিব সাহেব সহ 10 জন আলেমকে উনার নিজের বাসায় উনি দাওয়াত দিয়েছেন, বলে যে আমরা এই মন্ত্রিসভা যাবো কিনা, যেমন আমরা 21শে ফেব্রুয়ারি যাবো কিনা এ নিয়ে কিন্তু অনেকের সাথে আমরা পরামর্শ করছি। ঠিক এই আছে যে বিএনপির সাথে গিয়ে কি অবস্থা পড়ে যাবে। খতিব সাহেব তো বলছেন যে না, এই অবস্থা, আপনারা আপনাদের কথা বলবেন, আপনার সংসদে যাওয়া দরকার। এই জন্যে আমরা দিনের পরিপূর্ণতা কায়েম এখনই করতে পারবো এই চিন্তাটা মাথায় না রেখে ধারাবাহিকভাবে দিন প্রতিষ্ঠার যে ক্রমাগত ধারাবাহিক প্রচেষ্টা, সেজন্য জামাত ইসলামী যে নীতি অনুসরণ করে আসছে, আপনারা যারা জামাত ইসলামীর সাথে সরাসরি জনশিক্ষা সম্পৃক্ত, আপনাদের এটা বুঝতে হবে। প্রথম হচ্ছে আমরা কাকো বিরোধিতার জন্য বিরোধিতা করব না, কাগো আঘাত করে কথা বলব, কারো প্রশ্নের জবাব দিতে গিয়ে তাকে ছোট করব না। কারণ দেখেন, মাওলানা মদুদি রহমাহুল্লাহ মুফতি শরীফ সাহেব তখন ছিলেন। আমি ওই বইটা আজকে টেবিলে থাকতে নিয়ে আসতাম, যে শাসনতন্ত্রের আন্দোলনের যে 22 দফা, সেখানে আপনার মাওলানা মদুদি সিগনেচার আছে, আল্লামা শফির সিগনেচার আছে, ওই মুফতি
কেমন? সেখানে শিয়ারা আছে, সেখানে আলে হাদিস আছে, সেখানে সব মাসলাকের লোকদের কিন্তু স্বাক্ষর ছিল। এটা যদি 50 বছর আগে বা 80 বছর আগে হয়, তো এখন বাংলাদেশে পারবো না কেন? পারতে হবে। আর পারাটা অন্যরা ব্যর্থ করে দিবে। যেমন এবারের যে ঐক্যটা, এটা অনেক দূর থেকে কারুকার্য হয়েছে, এটা আমরা বলব। এই জন্য আমির জামাত বলছে যে বাইকে বাই বলছি, আমরা কাকুর শত্রু বানাইতে চাই। কি বলেন? আমরা তো উম্মার সাথে কথা বলবো। আমার থেকে তো, আমার নেতা কর্মীর থেকে উম্মার স্বার্থ বেশি আমার কাছে। কি বলেন? উম্মার জন্য যেটা ক্ষতিকর এটা বলবো কেন? যেমন একজনের প্রশ্ন তুলেছেন যে শাপলার খুনিদের বিচার যারা চায় না তাদেরকে ভোট দেওয়া জায়েজ, আর জামাত ইসলামীকে ভোট দেওয়া হারাম। এই কথা কি হইল? কথা তো আসছে। তো সেই জন্যে আপনারা অনেক সময় মনক্ষুণ্ণ হন যে অমুকে হারাম ফতুয়া দিচ্ছে, অমুকে আমাদেরকে, এটা আমরা সহজভাবে নিই। তবে যুক্তি, এলমি তাকাদার মধ্য দিয়ে আমরা আমাদের আন্দোলনের লক্ষ্যে পৌঁছার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা মনে রাখবেন। গোলাম আজম সাহেব অত্যন্ত শরীফ মানুষ ছিলেন। ফলটনে বসে উনি মাওলানা ফজলুল করিম সাহেব, ওয়াদুল হক সাহেব, আল্লামা আজিজুল হক সাহেব একসাথে মিটিং কথাবার্তা বলছেন কেন? মানে ঐক্যের জন্যে কতটুকু ভূমিকা অতীতে আমাদের দায়িত্বশীলরা রেখে গিয়েছেন। আপনারা বড় পর্যালোচনা করবেন যে শেষ মুহূর্তে এসে ঐক্যের ক্ষেত্রে যা ঘটল, আপনারা পর্যালোচনা করে দেখবেন যে আমাদের ঘাটতি আছে কিনা, এটা আমাকে জানাবেন। আমি তো দেখি যে আমাদের তাহের বাবা অসুস্থ হয়ে গেছে। এখন উনি বলছেন যে আমরা 45 আসন প্লাস 5 আসন পর্যন্ত গিয়েছি, যে আমরা সবাইকে ইলেকশন করি। বাংলাদেশের রাজনীতির একটা নিয়ম আছে না, যে কোন দল কয়টা আসন পেতে পারে, এটা রাজনীতির লজিক আছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এবং আমি সহ আমরা সবাই মিলে বলেছি যতটুকু ছাড় দেওয়া যায়। তার ভাই বলতেছিল যে 179 আসন যখন জামাতে নামে আসলো, সে রাত্রে আমার 1 মিনিট ঘুম হয় নাই। এই চিন্তা যে প্রধান বিরোধী দল হওয়ার মতো আসন আমরা পাবো কিনা, কারণ 179 রিক্সে চলে যায়। তারপরে তো ছেড়ে দিচ্ছে আমরা 120 আসন, 121 আসন। তারপরে তো ঐক্যটা ধরে রাখা পরে সম্ভব হয়নি। তারপরেও আল্লাহর উপর ভরসা করে আমরা ইলেকশন করেছি, কাজ করেছি। এই জন্যে ঐক্য রক্ষার ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে কোনো নেগেটিভ ভূমিকা যাবে এটা সংগঠন মনে করে না, এবং আপনারাও সেক্ষেত্রে সজাগ থাকবেন ইনশাআল্লাহ। তবে বিভিন্ন বিষয়ের একটু সুন্দর জবাব আপনাদের দিতে হবে, জবাব দিতে হবে। এই যে মনে করেন বলে যে মধুদিবা, আচ্ছা বলেন যে কতদিন, এই গত 1 বছরে আমি কবার মধুদিবাদের কথা বলছি? পরিষ্কার নিজামী ভাই বলে দিয়েছেন যে মাওলানা মধুদি আমাদের আকীদার এবং ফিকহের ইমাম নন। পরিষ্কার আমার হাতে লেখা রেজুলেশন, মজলিস শুরার বৈঠক লেখা আছে, নিজামী ভাই মজলিস শুরার বৈঠক বলতে বলছেন যে মাওলানা মধুদি রাহমাহুল্লাহ আমাদের আকীদা এবং ফিকহের ইমাম নন। তিনি দার্শনিক, ইসলামী চিন্তাবিদ, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এবং সারা বাংলাদেশে কি হবে এটা উনি করেছেন। তো এই দিকগুলোর সামনে রেখে আমরা আগাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালনের তৌফিক দান করুন, আমাদের ভুল ত্রুটি মাফ করুন। আমাদের যাদের উপর দায়িত্ব এসেছে সে দায়িত্ব পালনে আমরা এগিয়ে যাই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।